শুরু করছি আমি একটু ভালোবাসি তোকে উপন্যাসের ৬৯-এর বোনাস পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। তানভীর নিজের রুমে পড়তেছে, যদিও পড়াশোনার প্রতি তার প্রবল বিতৃষ্ণা, কিন্তু কিছু করার নেই। আবিরের সাপোর্ট, মেঘের জেদ, বন্যাকে আরো পাওয়ার ইচ্ছে, আর এই সব কিছু পূরণ করতে পড়াশোনার কোনো বিকল্প নেই। আগামী সপ্তাহে কোচিংয়ে ভর্তি হবে, তাই আগে থেকেই বইগুলো দেখে নিচ্ছে। হঠাৎ দরজায় দাঁড়িয়ে মৃদুস্বরে বলল, আসবো? আসো। তোমার আবার অনুমতি নিতে হয় নাকি? আবির দরজা চাপিয়ে বিছানায় বসে গম্ভীর কণ্ঠে বলল, এত পড়াশোনা কতদিন চলবে? তানভীর চোখ নামিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি সরকারি চাকরি নিতে চাই। চাকরি করতে তোকে বারণ করছি না, কিন্তু চাকরি পেতে যে যতটা পরিশ্রম আর চেষ্টা করতে হবে, ততটা পরিশ্রম আর ধৈর্য আছে তো তোর? আমি চেষ্টা করব। আবির চাপা স্বরে বলতে শুরু করলো, দেখ তানভীর, আমি আজ পর্যন্ত তোকে কোনো কিছুতেই বারণ করিনি। তুই বরং যা চেয়েছিস আমি সামর্থ্য থাকলে তা করতে বা ম্যানেজ করে দিয়েছি। রাজনীতি করতে চেয়েছিলি, আমি অনিচ্ছা থাকা সত্ত্বেও তোর খুশির জন্য রাজি হয়েছিলাম। ইদানিং তুই সিদ্ধান্ত নিয়েছিস রাজনীতি করবি না, আমি তাতেও সম্মতি দিচ্ছি। এখন তুই পড়াশোনা করতে চাচ্ছিস, আমার এতেও কোনো আপত্তি নেই, কিন্তু কথা হলো তোর ওপর কনফিডেন্স নিজের আগে আনতে হবে। যতবার ভেঙে পড়বি ততবার নিজেকে সাহস দিতে হবে। পারি না মানে পারি না, পারবো, এগুলো কমন কথা, কিন্তু এগুলোর সাথে আরেকটা কথা আছে, আমাকে পারতেই হবে। যদি কথাটা মাথায় রাখিস তবে তুই সফল হতে পারবি। ধৈর্য আর পরিশ্রম একদিন সফলতা এনে দিবে। তানভীর গুরুতরভাবে কণ্ঠে বলে, আমার সিদ্ধান্ত আর নড়চড় হবে না। আল্লাহ সহায় থাকলে আমি সরকারি চাকরি নিয়েই ছাড়বো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আরেকটা কথা বলবো। বলো। বনার প্রতি তোর ইমোশন কি সত্যি নাকি দোটানা আছে? এখনো সময় আছে, তুই ভেবে দেখতে পারিস। পড়াশোনা, রাজনীতি, কেরিয়ার, জব, এগুলো তোর মন পছন্দের পরিবর্তন করতে পারলেও ভালোবাসা, ইমোশন কখনো পরিবর্তন করা যায় না। বর্ণার প্রতি তোর প্রেমানুভূতি যদি না থাকে, তাহলে আগে থেকে দূরে সরে যা। নষ্ট করলে নিজের জীবনটাই নষ্ট করিস, আরেকটা নিষ্পাপ জীবনকে জড়িয়ে তা নষ্ট করে দিস না। তানভীর চিবুক নামিয়ে শক্ত করে বলল, আমি সত্যি সত্যি বন্যাকে ভালোবাসি। তুমি বিশ্বাস করো, হয়তো তোমার মতো এত ভালোবাসতে পারি না, কিন্তু আমার জায়গা থেকে আমি ওকে সবটুকু দিয়ে ভালোবাসতে চাই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, অতীতে এসে মানসিকভাবে বিরক্ত করবে না তো? আমার জীবনে অতীত বলতে কিছু নেই, আমি বর্তমান নিয়ে আছি এবং বর্তমান নিয়েই ভালো থাকতে চাই। গুড। শুনলাম সেদিন তোর এক্সকে থাপ্পড় মেরেছিস, তারপর কি দেখা হয়েছিল? তানভীর আঁতকে উঠে বলল, তুমি কিভাবে জানো? আমি তো বনুকে বারণ করেছিলাম তোমায় বলতে। ও আচ্ছা, তাহলে তোর বোনও জানে? এখান থেকেই আমার কাছে কথা লুকানো শেখাচ্ছিস? তুমি ভুল বুঝো না প্লিজ, ওই মেয়ে কথা শুনলেই তুমি রাগ করবে তাই বলিনি। আর আমি নিজেও বিষয়টা পাত্তা দিতে চাইনি, কিন্তু সেদিন হাসপাতালে বন্যার সামনে জান বলে ডেকেছিল, তাই আগে থাপ্পড় মেরে দিয়েছি। আবির বুড়ো কোচকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, ও জান সম্পর্কে এতদূর চলে গেছিল? ছি না, ওই মেয়ে জীবনেও জান ডাকেনি আমায়। তুই তো করেই সময় কাটাতো। আবার জান বন্যা দুদিন আমার সাথে দেখেছে, হয়তো সন্দেহ করেছে, তাই হয়তো এভাবে বলেছিল। আবির শান্ত স্বরে বলল, তুই কি জানিস বন্যাকে রাস্তায় ডেকে ওই মেয়ে একদিন তোর সম্পর্কে কথা বলেছে? কি, কবে? আমি তো শুনিনি, বন্যা তো কিছু বলেনি। তুমি কিভাবে জানো? বন্যা তোকে বলবে। বন্যা কি তোর গার্লফ্রেন্ড? প্রপোজ করেছিস ওকে? সাহসী পায় না যদি রিজেক্ট করে দেয়। কিন্তু তোমার কথা কে বলেছে? সানি বলেছে। সানির বাসার কাছেই বন্যা টিউশন পড়াতে যায়। বন্যার সাথে ওই মেয়ের কথা বলার সময় সানি পাশ দিয়ে যাচ্ছিল, তখন তোর কথা শুনে দাঁড়িয়ে যায়, আর যতটুকু শুনেছে সবটা আমায় বলেছে। এটা তুমি আমায় আগে বলনি কেন? ওই মাইয়ারে এখন মাটিতে পুঁতে ফেলতে ইচ্ছে করছে। একেই বন্যাকে মানাতে পারছি না, তার উপর আরেকটা যন্ত্রণা হাজির। এখন আমি কি বলবো? তোর এক্সের কথা জানে সে? বনু বলেছে কিনা জানি না, কিন্তু আমি এখনো কিছু বলিনি। তোর উচিত বন্যাকে সবকিছু জানানো, তারপর তোর প্রতি তার অনুভূতি প্রকাশ পায় কতটা সেটাও দেখার। আচ্ছা ঠিক আছে। আবির উঠে যেতে যেতে আবারও বলল, লাস্ট বার বলছি, ডিসিশন নেওয়ার আগে আবারও ভাব। একটা মেয়ের জীবনে সম্পূর্ণ তোর ওপর হতে। তুই ভালো হলে মেয়েটা সুখী হবে, তুই খারাপ হলে মেয়েটা দুঃখী হবে। ভাব, সারাটা রাত ভাব, প্রয়োজন হলে 2 দিন না ঘুমিয়ে ভাব, কিন্তু সঠিক সিদ্ধান্তটা নে। আজ শনিবার। মোজাম্মেল খান বাসায় ফিরেছে। চাচুর সাথে দেখা করতে আবির আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরেছে।
মূলত চাচুর মনের অবস্থা বুঝতেই আগে ভাগে এসেছে আবির, কিন্তু মোজাম্মেল খান তেমন কোনো বিষয় আলোচনা করেনি। ওনার আলোচনা টপিকস, প্রজেক্ট, লস, লাভ আর সিফাত। চাচুর সাথে কথা শেষ করে আবির নিজের রুমে চলে গেছে। এ সময় অফিসে গেলে তেমন কোনো কাজে আসবে না, তাই আর বের হয়নি। নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছে। কিছুক্ষণ কাজ করার পর ক্লান্ত লাগছে, তাই কফি করতে নিচে যাচ্ছিল। মেঘ রুমের সামনে দিয়ে যাওয়ার সময় মেঘের ফোনের রিংটনের শব্দ শুনতে পায়। বিশেষ মনোযোগ না দিয়ে আবার আবির নিচে চলে গেল। কফি করে নিয়ে আসার সময় আবারও শুনতে পেল মেঘের ফোনে কল বেজে যাচ্ছে। আবির মেঘের রুম পেরিয়ে গেছে, কিন্তু অনবরত ফোনের শব্দে আবির অবচেতন মনে ঘুরে আসলো। মেঘ রুমে আছে কিনা দেখার জন্য উকি দিল। রুম সম্পূর্ণ ফাঁকা, টেবিলের উপর ফোনটা আপন গতিতেই বেজে চলেছে। আবির রুমে ঢুকে ফোনের দিকে তাকাতে স্ক্রিনে বর্ণার ছবি আর বেবি লেখা দিয়ে সেভ করা নাম্বারটা ভাসলো। আবির ভাবলো রিসিভ করে বলবে যে মেঘ রুমে নেই। আবির স্বাভাবিকভাবে কল রিসিভ করে বলতে নিল, তার আগেই বর্ণা উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করলো, হাই ননদি, কি করছো তুমি? কতগুলো কল দিচ্ছি, রিসিভ করছো না কেন? আমার ছোট ননদ আর দেবর কি করে? আবির উষ্ণ স্বরে বলল, তোমার ননদি সম্ভবত ছাদে, আর আমি তোমার ভাসুর বলছি। বন্যা থমথম খেয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আবির ভাই। জি। বন্যা নিজের কপাল চাপড়াচ্ছে, মুখের উপর কল কাটতেও পারছে না, আবার কিছু বলতেও পারছে না। বন্যার উদাসীন কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আমি ভালো আছি, তবে অন্য কারোটা জানি না। ননদির খোঁজ খবর নেও ভালো কথা, কিন্তু মাঝে মাঝে নিজের বেপরোয়া জামাইয়ের খোঁজও একটু একটু নিও। বন্যা মনে মনে নিজেকে ইচ্ছে মতো বকছে। প্রকাশ্যে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, ভাই আসলে ওইরকম কিছু না। আবির শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, ভালোবাসলে নিজের মানুষের যত্ন নিতে শিখতে হয়। আর হ্যাঁ, তোমাদের ননদভাবী সম্পর্কের মাঝে ঢুকে পড়ার জন্য সরি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আবির কল কেটে সরাসরি ছাদে গেল। মেয়ে গান গাইছে, গাইতে গাইতে গাছের ঘাস পরিষ্কার করছে। আবির কিছুটা পেছনে দাঁড়িয়ে আস্তে গলা খাকারি দিয়ে বলল, কেউ একজন বলেছিল আমি ফিরলে আমাকে সারপ্রাইজ দিবে, কিন্তু আজও কিছু দিল না। সে কি ভুলে গেছে? মেঘ গম্ভীর কণ্ঠে বলল, সে ভুলে যায়নি, কিন্তু কিন্তু কি? আপনি যদি কিছু মনে করেন। আমি কিছু মনে করব না, বলুন। মেঘ চিন্তিত কণ্ঠে শোধালো, আগে বলুন, ভাইয়া যে বন্যাকে পছন্দ করে এটা কি আপনি জানেন? আবির চেনা স্বরে জবাব দিল, জানি। মেঘ আতকে উঠে প্রশ্ন করলো, কবে থেকে জানেন? প্রায় 2.5 বছর হতে চললো। মেঘ হতভম্ব হয়ে তাকে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাই এত বছর যাবৎ বন্যাকে পছন্দ করে? হ্যাঁ। আর এখন বলছেন? এখন বল, কি করেছিস? আমি তো তেমন কিছু করিনি। ভাইয়া বন্যাকে পছন্দ করে, এটা কয়েক মাস হলো আমি জানতে পেরেছি, তাই বোন হিসেবে আমি নিজের দায়িত্ব পালন করেছি। আমি রাজবাড়ি কণ্ঠে শোধালো, কি দায়িত্ব? মেঘ আস্তে করে বলল, আমি আর মিম বন্যাকে ভাবি হওয়ার জন্য প্রপোজ করেছি, আর ভাগ্যক্রমে বন্যাও রাজি হয়ে গেছে। আপনাকে ভিডিও দেখাবো নে। আমি নিরট কণ্ঠে বলল, একজন ফোনে এত যত্ন সহিত, এই জন্যই ফোনে এত যত্ন সহিত ননদি বলে ডাকছিল? মেঘ ভারী কণ্ঠে বলল, আপনি কিভাবে জানেন? আমি সশব্দে হেসে বলল, তোকে কল দিয়েছিল, আমি কল রিসিভ করতে শুধু বলতে চেয়েছিলাম তুই ছাদে, কিন্তু তার আগেই সে সব বলে ফেলেছে। তারপর আর কি? সে যেহেতু দেবর ননদের খোঁজ নিচ্ছে, তাই ভাসুর হিসেবে আমারও তো পরিচয়টা দিতে হয়, তাই পরিচয় দিয়ে আসলাম। এটা কি করলেন আপনি? আবির ঠাট্টা স্বরে বলল, আমি তো কিছুই করি নেই। মেয়ে কপাল ঘুটে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আবির মুচকি এসে নিচে চলে গেছে। 2 দিন কেটে গেছে। আবির বন্যার ব্যাপারে তানভীরকে কিছুটা জানায়নি, কারণ তানভীর ভাবার জন্য 2 দিন সময় দিয়েছিল। তানভীর 2 দিন পর সুন্দরভাবে তার মতামত জানিয়েছে। সে বন্যাকে ছাড়া আর কাউকে পছন্দ কিংবা ভালোবাসতে পারবে না। বন্যার জন্য সে সবকিছু করতে পারে। তারপরও অনেক কিছু বলেছে। আবির সব শুনে শান্ত কণ্ঠে বলল, তুই চাইলে বন্যাকে মনের কথা বলতে পারিস। তানভীরকে বিস্তারিত কিছু না বলেও কিছু কথাতে টুকটাক বুঝিয়েছে। আজ সকাল থেকে খানবাড়ির পরিবেশ অন্যরকম। মোজাম্মেল খানের শরীর খারাপ, তাই অফিসে যাবেন না। তানভীর একটা কাজে বেরিয়েছে। আবিরের আব্বু অফিসে ছোটখাটো মিটিং আছে, তাই আবিরও দ্রুত রেডি হয়ে বেরিয়ে গেছে। মেঘ খেতে গিয়ে দেখে টেবিল সম্পূর্ণ ফাঁকা, তাই খেয়ে আবিরকে দেখতে গেল। আবির রুমে নেই দেখে মেঘ মনটা খারাপ হয়ে গেছে। আজ সকাল কল পর্যন্ত দেয়নি আবির। আবিরের খোঁজ নিতে মেঘ বেলকুনিতে দাঁড়িয়ে আবিরের নম্বরে কল দিল। আচমকা রুমের ভেতর থেকে রিংটং বাজছে, পাগল তোর জন্যে রে পাগল এমন, পাগল তোর জন্যে রে পাগল এমন, মুখে বলি দূরে যা।
মন বলে থেকে যা, দূরে গেলে মন বুঝে তুই কত আপন। কল বাজতে বাজতে কেটে গেল। আবির রিসিভ করেনি। মেঘ দ্বিতীয়বার আবিরের নাম্বারে কল দিল। পূর্বের ন্যায় রুম থেকে একই গান বাজছে। মেঘ কপাল ভাঁজ করে আনমনের রুমের দিকে এগিয়ে গেল। বিছানার ওপর আবিরের ফোনটা পড়ে আছে, সেই ফোনেই এই গানটা বাজছে। মেঘ এগিয়ে গিয়ে ফোনের স্ক্রিনে তাকাতেই রীতিমতো আশ্চর্য বনে গেল। মেঘ আর আবির একসঙ্গে বৃষ্টিতে ভিজেছে এমন একটা ছবি ভাসছে, সাথে সোয়েলমেট নামে সেভ করা নাম্বারটা। মেঘ আশ্চর্যিত হয়ে তাকিয়ে আছে। মস্তিষ্কের নিউরনগুলো ছুটছে দিক বিদিক। বুকের বাপাশে অদ্ভুত অনুভূতিতে মেতে উঠেছে। অনেকদিন আগে আবিরের ফোনে নিজের নাম দেখার ইচ্ছে হয়েছিল আবিরের, তবে সেটা কেবলমাত্র ইচ্ছেই ছিল। এখন তার এক বিন্দু মনে ছিল না। গত পরশুদিন রাতেও মেঘবনাকে কল দিয়ে মন খারাপ করে বলেছিল আবির ভাই দেশে ফিরেছে, তবুও তাকে ভালোবাসার কথা বলছে না, প্রপোজ পর্যন্ত করছে না। মনে অনেক বুঝে শুনে ঘুম পাড়িয়েছিল মেঘকে। আজ সেই আবির ভাইয়ের ফোনে নিজের নাম, ছবি আর গানের রিংটোন শুনে মেঘ নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছে না। আনন্দে মেঘের চোখ দুটো টলমল করছে, ভেতরটা আনন্দে ভরে গেছে। ভাষায় প্রকাশ করার জন্য ভাষা হারিয়ে ফেলেছে। আচমকা আবিরের বাইকের শব্দ শুনে ফোন ফেলে মেঘ দ্রুত নিজের রুমে চলে গেছে। আবির নিজের রুম থেকে ফোন নিয়ে মেঘের রুমের সামনে এসে থমকালো। দরজা থেকে উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, কল দিয়েছিলি কেন? মেয়ে দু চোখ ভেজা, চিকচিক করছে পানি। মেঘ আবিরের দিকে তাকিয়ে কাপা গলায় বলল, খেয়েছেন কিনা জিজ্ঞেস করতে কল দিয়েছিলাম। সত্যি নাকি অন্য কিছু বলতে কল দিয়েছিলি? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, এমনিতেই কল দিয়েছিলাম, অন্য কোনো কারণ নেই। আবির মেঘের দিকে ভালোভাবে তাকালো। মাথায় ওড়না দিয়ে মুখ ঢেকে বসে আছে। আবির মৃদু হেসে বলল, হঠাৎ লাজুকতা সাজার কারণ কি? এমনি, আপনি অফিসে যান। এদিকে আলী আহমদ খান বারবার কল দিচ্ছে। 11টায় মিটিং টাইম, যত দ্রুত সম্ভব যেতে হবে। আবির মেঘের থেকে বিদায় নিয়ে দ্রুত চলে গেছে। আবির বাসা থেকে বের হতেই মেঘ বন্যার নাম্বারে কল দিল। প্রথমবারই রিসিভ হয়নি, এরপর নেটওয়ার্ক বিজি, ব্যস্ত। অনেকক্ষণ ট্রাই করার পর ঢুকেছে। বন্যা কল রিসিভ করে উত্তেজিত কণ্ঠে চেঁচে উঠল, বেবি তুই জিতে গেছিস। এপাশ থেকে মেঘও বলে উঠল, বেবি আমি ওনার ভালোবাসার প্রমাণ পেয়ে গেছি। বন্যা আর মেঘ একসঙ্গে চিল্লাচিল্লি শুরু করেছে। মেঘ বলেছে সে আগে বলবে, ওদিকে বন্যা বলছে সে আগে বলবে। বন্যা বাধ্য হয়ে মেঘের কথা শুনতে রাজি হলো। মেঘ কথা শেষ হতেই বন্যা বলে উঠল, তুই একবার বলছিলি না হয়তো আবির ভাই বিদেশে যাওয়ার আগে তোকে ভালোবাসে। এটা মিথ্যা না, একদম সত্যি। আবির ভাই সেই তখন থেকেই তোকে ভালোবাসে। তোকে কে বলছে? তোর ভাই গতকাল রাতে কল দিয়েছিল, আপু বাসায় নেই, তাই এই সুযোগে ওনার সাথে অনেকক্ষণ কথা বলতে পেরেছি। তোকে বিস্তারিত ঘটনা পরে বলবো। সবচেয়ে বড় কথা হলো তোর ভাই সবকিছু জানতো। মেঘ শক্ত কণ্ঠে বলল, আমি এতদিন যে প্রমাণ খুঁজছিলাম আজ সেই সব প্রমাণ পেয়ে গেছি, এখন কি করবি? মেঘ একটু ভেবে শান্ত কণ্ঠে বলল, এই জীবনে ওনার প্রপোজ আশা করাটা বোকামি ছাড়া কিছুই নাই। যেহেতু প্রমাণ পেয়ে গেছি তাই আমি আজ নিজে ওনাকে প্রপোজ করব। কিভাবে? মেঘ মুচকি এসে বলল, তুই একটা হেল্প করতে পারবি? কি হেল্প? তা আমার জন্য একটা নীল রঙের শাড়ি আনতে পারবি? তুই ওনাকে প্রপোজ করতে যাবি? হ্যাঁ যাব। আমি এতদিন প্রমাণ খুঁজছিলাম কিন্তু শক্তপোক্ত কোনো প্রমাণ পাইনি, তবে আজ পেয়েছি, তাই আর ছাড়বো না। উনি বলেছিলেন উনি বাসায় ফিরলে আমি যা চাই তাই হবে। আমি আজ ওনাকে চাইবো, আশা করি উনি আমাকে ফেরাবেন না। তুই শুধু শাড়িটা কিনে আয় প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আই লাভ ইউ বেবি। লাভ ইউ। আমায় না বলে আমার ভাসুরকে বলিও। মেঘ লাজুক হেসে বলল, উফ, আর ভাবতেও লজ্জা লজ্জা লাগে। বন্যা হেসে বলল, তুই রেডি হ, আমি শাড়ি কিনে নিয়ে এক্ষুনি চলে আসছি। এই পর্যন্তই ছিল 69-এর বোনাস পর্ব। এখন শুরু করছি প্রপোজাল স্পেশাল পর্ব। মেঘের হৃদয়ের অন্তঃস্থলে অনবরত কম্পিত হচ্ছে, হৃদয়ের দিক বিদিক ছুটছে, শরীর জুড়ে অস্থিরতা কাজ করছে, চোখের সামনে জলজল করছে আবিরের স্কিনে লেখা শ্রাবণের বৃষ্টি জলস্নিগ্ধ দুজনার ছবিটা। গত বছরে জমে থাকা প্রেমানুভূতিগুলো আজ যেন স্বস্তি পেল। মেঘ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আনমনে ভেবে যাচ্ছে, ঠোঁট জুড়ে তার লাজুক হাসি লেগে আছে। বন্যা মেঘের পাশে আস্তে আস্তে দুপুর হয়ে গেল। অনেক দোকান ঘুরে মেঘের জন্য একটা নীল রঙের শাড়ি নিয়ে আসছে। বন্যা আসতে মেঘ হুটুপুটি করে শাড়ি বের করে দেখতে লাগলো। মূলত সেদিন পার্কে শাড়ি পরা মেয়েটা দেখার পর থেকে মেঘের মনে স্থির হয়েছিল এটা, মেয়েটার অন্য রঙের শাড়ি পরলেও মেঘ নীল রঙের শাড়ি পরবে, কারণ সাদা কালো ব্যতীত আবিরের প্রিয় রং হচ্ছে নীল।
তাছাড়া মেঘে আগেও খেয়াল করেছে সে নীল রঙের জামা পরলে আবির অভিপ্রায় সম্পূর্ণ বদলে যায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাই আজ ইচ্ছে করে নীল রঙের শাড়ি পরছে, যেন আবির ভাই মেঘকে দেখে ফিদা হয়ে যায়। আর মেঘ যা বলে তা সব মেনে নেয়। বন্যা মেঘকে সাজিয়ে দিয়েছে, বিশেষ করে শাড়িটা বন্যা নিজেই পরিয়ে দিয়েছে। খুব ভালোভাবে না পারলেও বন্যা টুকটাক শাড়ি পরাতে পারে। মেঘ হঠাৎ করেই প্রশ্ন করলো, ভাইয়া কল দিয়ে তোকে কি বলেছে রে? তোর ভাই তো অনেক কিছুই বলতে চাইছিল, কিন্তু আমি সেসবে পাত্তা দিইনি। কেন? সেদিন আবির ভাই কল দিয়ে সেদিন আমার কল আবির ভাই রিসিভ করার পরেই বুঝেছিলাম আবির ভাইয়া তোর ভাইকে বলবে, আর তোর ভাই আমাকে কল দিবে। কিন্তু আমি মনে মনে অনেক প্রশ্ন সাজিয়ে রেখেছিলাম। তোর সঙ্গে এত বছর যাবৎ চলছি আমি, আজ পর্যন্ত তোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওনাকে নিতে দেখিনি। প্রথম ভাবতাম আবির ভাই ওনার বেস্ট ফ্রেন্ডের মতো, বড় ভাইও তাই হয়তো বলেন বা জিজ্ঞেস করেন, কিন্তু ধীরে ধীরে সেটা আরো বাড়লো। আবির ভাইয়ের প্রতি তোর ক্ষোভ ছিল এত বছর, তাই আমি তোকে ওইভাবে কিছু বলিনি। তবে ইদানিং ওনার সাথে আমার বেশ কয়েকবার আলাদাভাবে দেখা হয়েছে, বিভিন্ন টপিক্সে কথা হয়েছে। তোর টপিক্সে আসলে ওনার মুখে আবির ভাইয়ের নাম এমনিতেই চলে আসে। ভাইয়া বলতে এটা করতো, ভাইয়া বলতে এটা করা যাবে না, ভাইয়া বলেছে এটা দেখি। হয়তো মুখ ফসকে বলে ফেলেছে, পরে আবার কথা কাটিয়ে নিয়েছে। বাসার কথা বলতে হবে। তুই একদিন আবির ভাইয়ের কলেজ ফ্রেন্ডের বিষয়ে বলছিলি না? ওই সবগুলো বিষয় আমার মাথায় ছিল। সবচেয়ে বড়, সেদিন হাসপাতালে তুই যখন অজ্ঞান ছিলি, তখন আবির ভাইয়ের ফোনে ওনাকে যেভাবে ঝাড়ছে তুই বিশ্বাস করবি না, ওনার চোখ মুখ একদম অন্ধকার হয়ে গেছিল। তারপর উনি একটুও শব্দ পর্যন্ত করেননি। সেদিনই শিওর হয়েছিলাম উনি কিছু না কিছু হলেও জানেন। আমি শুধু ওনাকে জিজ্ঞেস করার সুযোগ খুঁজছিলাম। গতকাল উনি কল দিয়ে আপুর বাসায় নেই, এই সুযোগে রাত 3টার উপরে পর্যন্ত শুধু তোর বিষয়ে কথা বলেছি। তোর কথাগুলো জানার জন্য আমার ভেতরটা ছটফট করছিল, শুধু ঘুম চোখে টানতেছিল। ওনার সাথে কথা বলতে বলতে কখন জানি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে সজাগ হয়েছি, আগে তোকে কল দিয়েছি। মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো, ভাইয়া কি বলেছে? আমি ওনাকে প্রথমে জিজ্ঞেস করেছিলাম সেদিন হাসপাতালে কি আবির ভাইয়া কল দিয়েছিল। উনি উত্তরে হ্যাঁ বলেন। আমি আবারও জিজ্ঞেস করি আবির ভাই কি মেঘকে পছন্দ করেন? উনি এরপর উত্তরে হ্যাঁই বলল। তখন আমি সরাসরি জিজ্ঞেস করি আবির ভাইয়া কি বাইরে পড়তে যাওয়ার আগে থেকে মেঘকে পছন্দ করে? উনি হ্যাঁ কি না। উনি সঙ্গে সঙ্গে উত্তর দিল হ্যাঁ। তারপর কয়েকটা প্রশ্ন করেছি, উনি সবগুলো ঠিকঠাক উত্তর দিয়েছে। তুই জিজ্ঞেস করিসনি আবির ভাই কবে থেকে? তুই জিজ্ঞেস করিসনি ভাইয়া কবে থেকে জানে? জিজ্ঞেস করেছি। উনি বলেছে উনি অনেক আগে থেকে সবকিছু জানে। মেঘ চেঁচিয়ে উঠল, হোয়াট? ভাইয়া আমার সাথে এত বছর ধোঁকাবাজিটা করতে পারলো? বনা শান্ত কণ্ঠে বলল, গতকাল রাতে একথা শোনা মাত্র আমিও চিৎকার করেছিলাম। রাগে কটমট করে বলেছিলাম, আপনি সবকিছু জানার পরও মেঘকে এত কষ্ট কেন দিচ্ছেন? আপনি জানেন মেঘ আপনাকে পাগলের মতো ভালোবাসে, তারপর আপনি কিভাবে এমনটা করতে পারলেন? তখন উনি বললেন উনি ভাইয়ার কথার ওপর কিছু বলতে পারে না, আর কখনো পারবেও না। আমার মেজাজ আরো বেশি খারাপ হয়ে গেছিল। আমি মুখ ফুসকে বলে ফেলেছিলাম আবির ভাইয়ের মধ্যে যদি বিন্দুমাত্র মনুষ্যত্ব থাকতো তাহলে মেঘকে এত কষ্ট দিত না। মেঘ শান্ত স্বরে জিজ্ঞেস করলো, ভাইয়া ধমক দেয়নি তোকে? না, ধমক দেয়নি, তবে রাগে বলছে তুমি ভাইয়ার সম্পর্কে কতটা জানো যে ভাইয়াকে নিয়ে এসব কথা বলছো? ভাইয়া বনুকে যতটা ভালোবাসে আর বনুর ব্যাপারে যে পরিমাণ পসেসিভ, আমি সারা জীবনে তার এক অংশ হতে পারবো না। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, এই অফুরন্ত ভালোবাসা কোথায় ছিল এতদিন? বন্যা মুচকি এসে বলল, তার থেকে বড় শকিং নিউজ শুনবি? কি? আবির ভাইয়ার অবর্তমানে 7 বছর তুই যে রিল্যাক্স জীবন কাটিয়েছিস, সবকিছু ছিল আবির ভাইয়ার প্ল্যান। তুই হয়তো প্রকাশ্যে বা স্বইচ্ছায় আবির ভাইয়ের সঙ্গে কোনোদিন কথা বলিসনি, কিন্তু উনি ঠিকই তোর কথা শুনেছে। এমন একটা দিন বাদ যায়নি যে তোর কণ্ঠ না শুনে আবির ভাইয়া ঘুমিয়েছে। তুই রাগ করলেও মাঝরাতে তোর ভাই ঘুম থেকে তোকে ডেকে রান্না করে বা তোর পছন্দের খাবার এনে তোকে বসিয়ে খাইয়েছে, তোর রাগ ভাগানোর চেষ্টা করেছে ঠিক, কিন্তু ওই পাশে ফোনের ওপাশে আবির ভাইয়া থাকতেন শুধু তোর কথা শোনার জন্য। উনি আলাদা ফোন ইউজ করতেন, ঘন্টার পর ঘন্টা তোর ফোনের সঙ্গে অডিও কল করে রাখতেন। তোর ভাইয়া আরো যা বলেছে তা শুনলে তুই রীতিমতো আকাশ থেকে পড়বি। তোর অভিমানের তোপে পড়ে এক প্রকার বাধ্য হয়ে বাড়ি ছেড়ে গিয়েছিল উনি, অথচ দূর থেকে পাগলের মতো ভালোবেসে গেছে। তুই বোন অনেক লাকি। দোয়া করি যেন সারা জীবন আবির ভাইয়ের স্প্যারো হয়ে থাকতে পারিস। মেঘ মিষ্টি হেসে
শাড়ির আঁচল ছড়িয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকালো। ইনশাল্লাহ, এখন বল আমার কেমন লাগছে? ওনাকে পাগল করার জন্য যথেষ্ট না? বনা হিজাব ঠিক করে দিতে দিতে বলল, মাশাল্লাহ, তোকে খুব সুন্দর লাগছে। আবির ভাইয়া ছাড়া আর কারো নজরে না লাগে যেন। দুপুরের পর ড্রয়িং রুম ফাঁকা থাকে, তবুও মেঘ আর বন্যা চুপি চুপি বাসা থেকে বেরিয়েছে। মেঘের আব্বু আজ বাসায় আছেন। মেয়ে তো সেজে গুজে বের হচ্ছে দেখলে নিশ্চয়ই সংখ্যারেক প্রশ্ন করবেন। মুহূর্তে তানভীর আবির সবাইকে জড়ো করে ফেলবেন, এই ভয়ে লুকিয়ে বের হয়েছে। বাসা থেকে বেরিয়ে দুজন রিক্সা নিয়ে আলাদা আলাদা গন্তব্যে রওনা দিল। বন্যা সরাসরি বাসায় যাচ্ছে, মেঘ পার্কে যাচ্ছে। যাওয়ার সময় একগুচ্ছ লাল আর হলুদ গোলাপও সঙ্গে নিয়েছে। জ্যাম পার করে পার্ক পর্যন্ত আসতেই মেঘের অনেক সময় লেগে গেছে। আজ অফিস ডেট হওয়ায় পার্কে খুব বেশি ভিড় নেই, আবার একেবারে ফাঁকাও না। শাড়ি পরে একা একা হাঁটতেও খুব বিরক্ত লাগছে। কিছু দূরে গিয়ে গাছের নিচে একটা ব্রেঞ্চে বসলো, ফুলগুলো পাশে রেখে ফোনটা হাতে নিল। আবির ফোন দেওয়ার সাথে সাথেই খুব চেষ্টা করলো, কিন্তু ভয়ে হাত কাঁপছে। বাসা থেকে খুব সাহসে বের হলেও পার্কে আসতে আসতে সাহসের ছিটেফোঁটা বেঁচে নেই। হাতের কম্পনের কারণে কাচের চুড়িগুলো এক নাগাড়ে বাড়ি খাচ্ছে। মেঘ সঙ্গে সঙ্গে ফোন পাশে রেখে চুড়ি খুলতে শুরু করলো। নিজের ওপর প্রচন্ড রাগ হচ্ছে, শরীর ঘামছে। লাল টকটকে রঙের লিপস্টিক ওষ্ঠদায় তিত্তির করে কাঁপছে। আকস্মিক বন্যা কল আসছে। কল রিসিভ করতেই বন্যা বলল, আবির ভাইকে কল দিয়েছিলি? সাহস পাচ্ছি না। আমি জানতাম তুই এমন কাণ্ড করবি। জোরে নিঃশ্বাস নিয়ে কল দে ওনাকে, যা হওয়ার হবে। মেঘ কাপা কাপা গলায় বলল, ঠিক আছে, দেখছি। মেঘ পার্কে এসেছে প্রায় 20 মিনিট হয়ে গেল, এখনো আবিরকে কলই দিতে পারছে না। বারবার ফোন হাতে নিচ্ছে, আবার রেখে দিচ্ছে। সূর্য পশ্চিম আকাশে অনেকটা হেলে পড়েছে। পল্লবিত আখিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছে মেঘ। মেঘ আচমকা নড়ে চড়ে বসলো। এর মধ্যেই মেঘে থেকে কিছু দূরে একটা বাইক এসে থামলো। মেঘ সেদিকে নজর নেই। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে ফোন হাতে নিয়ে আবিরের নাম্বারে কল দিল। হাঁটুর ওপর হাত রেখে ঝুঁকে ফোনের স্ক্রিনে তাকিয়ে মেঘ বরাবর ঢোক খেলছে। আবির কল রিসিভ করলে কি বলবে মনে মনে তাই সাজাচ্ছে। আকস্মিক মেঘের ঠিক সামনে কেউ একজন দাঁড়াতে মেঘ আটকে উঠলো। নীল রঙের একটা আবছা চোখে লাগছে। মেঘ মেরুদণ্ড সোজা করে বসতে বসতে সূক্ষ্ম নেত্রে তাকালো। ততক্ষণে আবির মেঘের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে। আবিরকে দেখে চমকে উঠলো মেঘ। মেঘের অবিশ্বাস্য চাহনি দেখে আবির মুচকি হাসলো। আবিরের পরনে নীল পাঞ্জাবি, সানগ্লাস বুকের ওপরে, পাঞ্জাবিতে ঝোলানো। চুল দেখে বোঝাই যাচ্ছে বাইক থেকে নেমে হাতেই ঠিক করেছে। চোখে লেগে আছে মায়াবী হাসি। আবির এক মুহূর্ত দেরি না করে মেঘের সামনে একগুচ্ছ সাদা গোলাপ ধরে নেশাক্ত কণ্ঠে বলতে লাগলো, তুই আমার মন পিঞ্জরে পিনট অপ্রমাদিত থাকা এক অন্তশীতল ক্ষীণ অনুভূতিহীন রাজ্যের তৃষ্ণার্ত বাক্য। এলো কেশি, এলো চুল, উত্তাল উদ্ধতিত তরঙ্গের ন্যায় কুহনিত হাসি, প্রণয়ের নিখুঁত আতত্তা, মেঘনার মতো বিমুখিত চোখ। বারংবার হারিয়ে খুঁজেছি নিজেকে। তুই আমার প্রণয়ের দহতের সেই পূর্ণতা, অপ্রেম নীলাম্গীর সীমান্ত ছাড়ানো স্নিগ্ধতা। তুই কি আবিরের হৃদয়ের রাজ্যের রানী হবি? মেঘ দুহাতে মুখ চেপে ডাগর ডাগর চোখে আবিরের অভিমুখে তাকিয়ে আছে। হার্টবিট বেড়ে কয়েক গুণ, সেদিকে কোনো খেয়াল নেই। আবির প্রশ্ন সূক্ষ্ম প্রশস্ত করে অবেচেতন মনে চেঁচিয়ে উঠল, না, আমি মানি না। মেঘ চোখে মুখে অল্প বিস্তার ক্রোধের আভাস পাওয়া যাচ্ছে। আশেপাশে 2-4 জন মেঘ আবিরকে দেখে এমনভাবে তাকিয়ে আছে যেন মেঘ আর একটা চিৎকার দিলেই ছুটে আসবে। আবির আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বুঝে নিল। মেঘের মায়াবী দুটি আঁখি আবিরকে চোখে নিবদ্ধ। চোখ থেকে নেওয়া মানসিক প্রিপারেশন, সকাল থেকে নেওয়া মানসিক প্রিপারেশন, সাজগোজ সব যেন বৃথা হয়ে গেল। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আপনি সবসময় সব প্ল্যান ধ্বংস করে দিতে পারেন। আবির তখনও হাঁটু গেড়ে বসে আছে। হাতে থাকা সাদা গোলাপগুলোর দিকে তাকিয়ে গলা খাকারিতে আস্তে করে বলল, আমি রূপকথায় রাজকুমার হতে চাই না, শুধু তোমার মনের রাজকুমার হতে চাই। উইল ইউ বি মাই কুইন? মেঘ কাঁদো কাঁদো মুখে তাকিয়ে আছে। আবির বিরক্ত ভরা কণ্ঠে হুমকি দিল, নো প্রবলেম, ইফ ইউ ডোন্ট টেক দ্য ফ্লাওয়ার উইল গিভ দ্যাম টু অ্যানাদার গার্ল। উইল আই? কথাটি বলতে দেরি হয়েছে। আবিরের হাত থেকে মেঘের ফুলগুলো টেনে নিতে দেরি হয়নি। ফুলগুলো আলতোভাবে জড়িয়ে নিয়ে মেঘ হুঙ্কার দিয়ে উঠল, ফুলও আমার, আর আপনি সহ আমার রাজ্যও আমার। আপনার মনের রাজ্যে কেউ উকি দিতে পারবে না।
এই আমি বলে রাখলাম। মেঘ রাগে ফসফস করছে, মাথা নিচু করে ঘন ঘন শ্বাস ছাড়ছে। দীর্ঘ শ্বাসে হেসে 2 হাঁটু ভর দিয়ে মেঘের উড়ুতে মাথা রেখে মেঘের চোখে তাকালো। মুহূর্তেই রাগ আর অভিমান উধাও হয়ে গেছে। মেঘের হৃৎপিণ্ডের গতি অস্বচ্ছভাবে জোরালো হচ্ছে, স্পন্দন শব্দ বাহির হয়ে শুকনো হয়ে যাচ্ছে। আনমনে হাতের ফুলগুলো বুকে চেপে ধরে আবিরের দিকে তাকালো। আবিরের নিঃশব্দ হাসিতে মুগ্ধ মেঘ। আবির অত্যন্ত মায়াবী কণ্ঠে বলল, মনের রাজ্যে উকি দেওয়া তো দূর, আপনার দিকে কেউ তাকালে ওর আগেই বলে দিব, প্লিজ খালা আমার দিকে তাকাবেন না। আমার ঘরে একটা পরীর মতো বউ আছে, বউটা যেমন কিউট তেমন হিংসুটে। আবিরের মুখে বউ শব্দটা শুনে মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। অজানা শিহরণে মন উড়ু উড়ু করছে, বারবার কানে বাজছে একই কথা, আমার ঘরে একটা পরীর মতো বউ আছে। অদ্ভুত অনুভূতি মনকে রাঙিয়ে দিয়ে যাচ্ছে। লজ্জায় আবিরের চোখ থেকে দৃষ্টি সরিয়ে অনেকে আগেই, তবুও বক্ষস্থলে ইতস্ততা কাটতে পারছে না মেঘ। আবির মেঘের উড়ু থেকে উঠে মেঘের ডান হাতে নিজের হাত রেখে নিল। আবিরের অনাকাঙ্ক্ষিত স্পর্শে মেঘের হাত সম্পূর্ণ শরীর কম্পিত হলো। আবির হাতটাকে শক্ত করে ধরে মৃদুভাবে চুমু খেয়ে মোলায়েম কণ্ঠে বলল, আজ থেকে আমি শুধু তোর, আমার ওপর তোর অধিকার সবচেয়ে বেশি, তুই যখন যা বলবি তাই হবে, খুশি? আবিরের চুমুতে মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। সেদিকে অর্ধ ঘুমে থাকায় আবিরের কপালে দেওয়া চুমুটা সেভাবে উপলব্ধি করতে পারেনি। তবে আজ মেঘ সম্পূর্ণ সজ্ঞানে আছে। মেঘ নির্বাক হয়ে বসে আছে, বহু চেষ্টা করেও গলা থেকে বের করতে পারছে না একটা আওয়াজ। সে আবিরের প্রণয়ের স্রোতে সর্বক্ষণ ভেসে যেতে চায়। সে আবিরের প্রেমিক সুলভ আচরণ, আবেগময় কথা প্রত্যুত্তরে করতে পারছে না। মেঘ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। চোখ নামাতেই নিজের চোখ লাল আর হলুদ গোলাপের দিকে নজর পড়ল। সহসা মনে পড়ে গেল নিজের করা পরিকল্পনার কথা। মেঘ গুরুতর কণ্ঠে বলে উঠল, আপনি এটা কি করলেন? আমি সকাল থেকে প্ল্যান করেছি, ভাবিকে দিয়ে শাড়ি কিনিয়েছি, সেজে গুজে আসছি, আর আপনি সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছেন। আপনি খুব পচা। মেঘের কথায় হাতছাড়া বসা থেকে উঠে সরাসরি মেঘের দুপাশে বেঞ্চে হাত রেখে মেঘের দিকে ঝুঁকে দাঁড়ালো আবির। মেঘের ঠোঁট উল্টে মনমরা হয়ে আবিরের দিকে চেয়ে আছে। আবির প্রশস্ত আঁখিতে তাকে নিরেট কণ্ঠে বলল, আমার এত বছরের অনুভূতি, আসক্তি, সুদূরপ্রসারী পরিকল্পনা আপনি কেবল কয়েক ঘন্টার তছনছ করে দিয়েছেন। তবু আমি চুপচাপ বসে দেখব? আপনি ভাবলেন কিভাবে? মেঘ নিরেট দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে শুধালো, আমি এখানে আসছি এটা আপনি কিভাবে জানেন? আবির মুচকি এসে বলল, সকালে আপনার হাবভাব দেখে সন্দেহ হয়েছিল। তানভীর কলও দিয়েছিল, কিন্তু ফোন রিসিভ করেনি। 2:37 আপনি শাড়ি পরে বাসা থেকে বের হতেই আমার কানে খবর চলে এসেছে। তানভীর কল দিতে দিতে অতঃপর জানতে পারলাম যে আমার সন্দেহ ঠিক। তানভীর বনাকে বলে ফেলেছে, মানে আপনার কানে কথা চলে গেছে। 3:16 ফুলের দোকানে ফুল কিনছিলেন, আর আমি তখন শপিং মলে আপনার শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি খুঁজতে ব্যস্ত। আপনি এখানে এসে বসেছেন ঠিক 4:22, আর আমি রেডি হয়ে বেরিয়ে ফুল কিনতে যাচ্ছি। ফুল নিয়ে আসতে আসতে তাই একটু দেরি হয়ে গেছে। আপনি এতটুকু কিভাবে জানেন? ম্যাম, আপনাকে আগে বলেছিলাম আপনার ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেইনি। তাছাড়া আপনি যা তার মনের মানুষ না, মনে রাখবেন আবিরের পৃথিবী আপনি, আর সেই পৃথিবীতে আগলে রাখা আবিরের সবকিছু করতে পারে। খানবাড়ির চারপাশে ঘিরে এমন কিছু ব্যক্তি আছে যারা নিজেদের কাজের পাশাপাশি সর্বক্ষণ বাসার দিকে নজর রাখে। খানবাড়িতে যখন কেউ আসে, কে যায়, কেন আসে, সব আপডেট আমাকে পাঠায়। এদিকে এই যে আমি আপনি এখানে আছি, এখানেও আমার লোক আছে। মেঘ কপাল কুঁচকে বলল, হ্যাঁ বললেই হলো, মজা করছেন আমার সাথে? আবির মেঘের চোখে চোখ রেখে বলল, আমার ডান পাশে কিছু দূরে কালো শার্ট পরা ছেলেটাকে দেখ, তার পেছনে কফি কালার শার্টের ছেলে, আর ওইদিকে বাইকে বসা ছেলেটাকে দেখ। তিনজন এক পলক দেখে বুড়ো কুচকে প্রশ্ন করলো, তারা আপনার লোক? বিশ্বাস হয় না? ওকে ওয়েট কর। আবির ফোন বের করে মেসেজ পাঠাতেই ছেলেগুলো যে যার মতো চলে গেছে। মেয়ে অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলো, ওনারা সত্যি আপনার লোক? আপনার কথায় সেকেন্ডের মধ্যে চলে গেল, কিভাবে সম্ভব? আপনার জন্য সব সম্ভব। মেঘ চোখ বড় করে তাকে জিজ্ঞেস করলো, তারা এখানে কেন আসছিল?
আমার অবর্তমানে কেউ যেন আমার স্প্যারোর দিকে চোখ তুলে তাকাতে না পারে, তার জন্য। তাই বলে তিনজন? আর ওনারা আপনার কি হয়? দুজন ছোট ভাই, একজন ফ্রেন্ড, তিনজনের বাসা কাছাকাছি। তাই বলেছিলাম আমি আসার আগ পর্যন্ত কেউ যেন আশেপাশে থাকে। এসে দেখি তিনজনই উপস্থিত। মেঘ নিজের কেনা ফুলগুলোর দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, ওনাদের জন্য আজ আমার সব শেষ হয়ে গেল। আবির বেঞ্চ থেকে মেঘের খুলে রাখা চুড়িগুলো তুলে মেঘের হাতে পরাতে পরাতে বলল, আর আপনার জন্য আমার সব পরিকল্পনা নষ্ট হয়ে গেছে। মানে? কিছু না, চলুন। মেঘ কিছুক্ষণ ফুলগুলো আবিরের সামনে ধরে হিমশীতল কণ্ঠে বলে উঠল, আই লাভ ইউ। আবির ফুলগুলোর দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, লাল ফুলগুলো সরিয়ে হলুদ গোলাপগুলো দেন। কেন? লাল গোলাপ ছুতে চায় না তাই। মেঘ যথারীতি লাল গোলাপগুলো সরিয়ে আলাদা করে হলুদ গোলাপগুলো আবিরকে দিল। আবির শান্ত কণ্ঠে ফুলগুলো নিয়ে বলল, থ্যাংক ইউ। মেঘ আহম্মদের মতো তাকে বিড়বিড় করলো, কেউ আই লাভ ইউ বলে প্রত্যুত্তরে থ্যাংক ইউ বলে? আই লাভ ইউ টু বলতে হয়। আবির কথাগুলো শুনলো কিনা কে জানে। কয়েকটা পিচ্চি ছেলেকে ডেকে লাল গোলাপগুলো দেখিয়ে নিয়ে যেতে বলল। তারপর মেঘকে নিয়ে বাইক স্টার্ট দিল। নিরুদ্দেশের পথে ছুটেছে। মেঘ দু একবার জিজ্ঞেস করেছে, কিন্তু আবির তেমন কিছু বলেনি। সন্ধ্যা হয়ে গেছে। মেঘ চুপচাপ বাইকে বসে আছে। আবির বাইকে স্পিড কমিয়ে হঠাৎ দেখে উঠল, ম্যাম। জি? এত চুপচাপ কেন? এমনিতেই। আবির রাস্তার পাশে বাইক থামিয়ে ঘাড় কাত করে মেঘকে খানিক দেখে নিল। আবির মেঘের দু হাতে এনে নিজের পেটের ওপর রেখে রাশভারী কণ্ঠে বলল, আজ থেকে এই হাতের অবস্থান এইখানে। মেঘ আনমনে হেসে আবিরের গা ঘেঁষে বসল। পেছন থেকে আলতোভাবে আবিরের পেট আঁকড়ে ধরল। আবির রীতিমতো আবার বাইক স্টার্ট দিল। শহর থেকে বেরিয়ে অনেকটা রাস্তা গিয়ে আবির বাইক থামালো। আশেপাশে কয়েকটা দোকান ছাড়া তেমন কোনো বাড়িঘর নেই। একদম লোকালয় শূন্য পরিবেশ। আবির মৃদু হেসে বলল, 5 মিনিটের জন্য আপনার চোখ বেঁধে দিলে আপনি কি রাগ করবেন? চোখ কেন বাঁধবেন সেটা 5 মিনিট পর বুঝবেন, প্লিজ। মেঘ আশেপাশে তাকিয়ে দেখলো একে অপরিচিত জায়গা, তার ওপর আশেপাশে মানুষ তেমন নেই। আবিরের মুখের দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, ঠিক আছে। আবির এক গাল হেসে চোখ বেঁধে সঙ্গে সঙ্গে মেঘকে কোলে তোলে। মেঘ আবিরের বুকে হাতে রেখে চুপ করে আবিরের হৃদস্পন্দন শব্দ শুনতে থাকে। 2-3 মিনিট পর মেঘ একটা জায়গায় নামলো। মেঘের চোখ তখনও বন্ধ। চোখ থেকে কাপড় সরাতে আশ্চর্যিত নয়নে তাকালো। এটা একটা বাসা, যার গেটের ওপর লেখা স্প্যারো ডিম হাউস। আবির অনুশোচ্য স্বরে বলল, ম্যাম, আপনার গিফট। মেঘ বিষময়ে যেন কমছে না। আবির মেঘের হাতটা শক্ত করে ধরে দরজার সামনে দাঁড়ালো। আবির চোখের ইশারায় মেঘকে দরজা খুলতে বলল। মেঘ বাম হাতে আস্তে করে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। আকস্মিক বাড়ির ভিতর থেকে সাউন্ড বক্সে গান বাজতে শুরু করলো। শোনো, বলি তোমায়, না বলা কথাগুলো আজ বলে দিতে চাই। বলো, কি বলতে চাও? সারাটি জীবন ধরে শুনে যেতে চাই। ভালোবাসি আমি যে তোমায়, এই কথাটি শুধু বলার। ভালোবাসি আমিও তোমায়, সব কথা কি মুখে বলে দিতে হয়? দরজা খোলা মাত্রই কেবল চোখে পড়ে ড্রয়িং রুমে থাকা বিশাল আকৃতির সিঁড়ি। সেখানে যা গাঁদা ফুলে সজ্জিত, ফ্লোর জুড়ে গাঁদা ফুলের পাপড়ি পড়ে আছে। সিঁড়ির ওপর ঝলমল করছে আবির আর মেঘের একটা ছবি, যেটা কোন এক রেস্টুরেন্টে তোলা। ছবি দেখে মনে হচ্ছে যেন দুজন দুজনের চোখে চোখ রেখে নিজের ব্যক্ত অনুরোধই জাহির করছে। মেঘ চারপাশে চোখে ঘোরাতেই এমন আরো অনেক ছবি চোখে পড়লো। দেওয়ালে ছবি লাগানো, তা খানবাড়ির কেউ পছন্দ করে না, তাই শখের কেউ কখনোই নিজের বাড়িতে ছবি ফ্রেমবন্দি করেনি। মেঘ অবাক চোখে দেখলো সবগুলো, কারণ ছবিগুলো প্রায় মেঘের অগোচরে তোলা। আবির মোলায়েম কণ্ঠে বলল, চিন্তা করিস না, ছবিগুলো সরিয়ে দিব। এগুলো শুধু স্পেশাল দিনের জন্যই করিয়েছি। ছবিগুলো থেকে মেঘের দৃষ্টি সরল। আবির মেঘের হাতটা আরেকটু শক্ত করে ধরে পা বাড়ালো। মেঘ আজ নির্বাক। এই জীবনে সেরা সারপ্রাইজ পেয়েছে সে। বাকরুদ্ধ মেঘ এক হাতে আবিরের দেওয়া গোলাপগুলো শক্ত করে ধরে আবিরের অভিমুখে চেয়ে থেকে অনুসরণ করলো। সাউন্ড বক্সে গান বাজছে। আকাশের ওই নীল ঠিকানায় মেঘেরা সব ডানা ছড়ায়। ওইদেরই সে ভালোবাসা এ মনে আজ পেয়েছে ঠাই। জড়াবো আদুরে তোমাকে অনুভবে, আকাশের চেয়েও বেশি তোমাকে ভালোবাসি। কিছুটা সামনে গিয়ে সিঁড়ির ওপর 20-30 জন হাতে ফুলের পাপড়ি সমেত উপস্থিত। সবাই একসঙ্গে, ওয়েলকাম টু ইয়োর ড্রিম হাউস ম্যাডাম।
আকস্মিক ঘটনায় মেঘ কিছুটা ভরকালো, সঙ্গে সঙ্গে কেঁপে উঠল মেঘের দেহ। মেঘ কয়েকজনকে মোটামুটি চিনে, তবে বেশিরভাগ আবিরের অফিসের স্টাফ। মেঘ আনমনে রাসেল ভাইয়া, রাকিব ভাইয়াদের খুঁজলো, কিন্তু তারা এখানে নেই। আবিরের কর্মকাণ্ডে মেঘ পদে পদে আশ্চর্যের চূড়ায় পৌঁছে যাচ্ছে। মনের ভেতর চলমান অস্থিরতা আর এখনো বেশি কাজ করছে। আবিরের ভেতরে হাত থেকে ফুল নিজের সিঁড়ির পাশে আকস্মিক মেঘকে কোলে তুলে নিল। এমনকি মেঘের নিঃশ্বাস আটকে আসছে। আতঙ্কিত ভাবে আবিরের পাঞ্জাবির কলার খামচে ধরলো, শক্ত করে চোখ বন্ধ করে নিল। আবির মুচকি এসে সিঁড়ি দিয়ে পা বাড়ালো। মস্তিষ্ক খানিকের জন্য আবেগশূন্য হয়ে গেছে। গাঁদা ফুলের পাপড়ি মেঘের চোখে মুখে বাড়ি খাচ্ছে। আকাশচুম্বী লজ্জা আর ইতস্ততায় মেঘ চোখ খুলতে পারছে না। ইচ্ছে করেই সব দিক থেকে ছেড়ে ছুড়ে চলে যায় এক অন্ধকার ভূখণ্ডে। আবির যেতে যেতে পিএসকে উদ্দেশ্য করে থমথমে কণ্ঠে বলল, মিরাজ, সবার খাবার ব্যবস্থা করো। জি ভাইয়া। মেঘ হুট করে নেওয়া সিদ্ধান্তে আবির সবকিছু এলোমেলো হয়ে গেছে। না পারতেছে মেঘকে আটকাতে, আর না পারছিল নিজের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে। তাই বাধ্য হয়ে অফিসের স্টাফদের নিয়ে সবকিছু গোছাতে হয়েছে। তাদের খুব ইচ্ছে ছিল মেঘকে ফুল ছিটিয়ে ওয়েলকাম করবে, তাই আবিরও তেমন আপত্তি করেনি। আবিরের নিষ্পলক দৃষ্টি আটকে মেঘের লজ্জায় লালিত দৃষ্টতায় মেঘের চোখ তখনও বন্ধ। আবিরের উষ্ণ শ্বাস আছড়ে পড়েছে মেঘের গায়ে। আবির ছাদের দরজার পাশে এসে থামলো। মেঘকে নামে শান্ত কণ্ঠে বলল, চাইলে এবার তাকাতে পারেন। মেঘ মিটমিট করে তাকালো। সঙ্গে সঙ্গে মেঘের আখি যুগল আবারও প্রশস্ত হয়ে গেল। সম্পূর্ণ ছাদ লাইটিং করা, রং বেরঙের আলোক সজ্জিত শুধু সবকিছু। রাকিব এগিয়ে এসে মৃদু এসে বলল, সরি ভাবি, সময়ের অভাবে সব ঠিকঠাক মতো সাজাতে পারিনি, কিন্তু বিশ্বাস করুন আপনাদের বাসর ঘর আমি নিজের হাতে সাজাবো। এমনভাবে সাজাবো যেন বাসর ঘর দেখতে দেখতে রাত পেরিয়ে যায়। রাকিবের মুখে ভাবি ডাক শুনে মেঘ খুশি হবে নাকি বাকি কথার জন্য লজ্জা পাবে সেটাই বুঝতে পারছে না। আবির শক্ত কণ্ঠে ধমক দিল, শুধু শুধু আমার বউটাকে লজ্জা দিচ্ছিস কেন? ওহো, আমরা কিছুই বললেই লজ্জা দিচ্ছি, আর তুই যে এখানে বাসা করার প্ল্যান করেছিলি এটা বললে কি হবে? আবির চোখ রাঙিয়ে তারপর মেঘের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে, বিয়ে করে রাকিবের মাথা নষ্ট হয়ে গেছে, তুই কিছু মনে করিস না। চল ওইদিকে। সাউন্ড বক্সে একই গান বারবার বাজছে, 7 সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। ছাদের এক পাশে যেতেই মেঘ আরেক দফায় বিস্মিত হলো। লাইটিংয়ে ইংরেজি বড় বড় অক্ষরে লেখা, মেরি মি। মেঘ দু হাতে মুখ চেপে সে লেখা দেখছে। রাসেল, লিমন, মোবারক সহ সবাই, আবিরের আরও 4-5 জন ফ্রেন্ড এখানে উপস্থিত। এই অপরূপ মুহূর্তের কথা মেঘ কল্পনাতেও ভাবতে পারেনি। ছাদের এক কর্নায় কাঁচা ফুল দিয়ে সাজানো, যা দেখে মেঘের চোখই সরেছে না। রাসেলরা সবাই আতশবাজি আর কিছু জিনিসপত্র নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। মেঘ আবিরকে দেখার জন্য আলতোভাবে চোখ ঘোরালো। আবির হাঁটু গেড়ে বসে মেঘের একদিকে একটা আংটি ধরে ক্ষীণ স্বরে বলল, তুই আমার অবসন্ন হৃদয়ের অস্ফুটন প্রফুল্লতা, আমার প্রণয়ের একমাত্র পরিণীতা। আবিরের ধারালো ছুরি ন্যায় চাহনি পুনরায় নিঃশব্দ কণ্ঠে, উইল ইউ বি মাই সোলমেট? মেঘ আবেগ মতো কণ্ঠে ঝাপটে বলল, ইয়েস। আশেপাশে রাকিব রাসেলের দিকে তাকানোর মতো অবস্থায় নেই মেঘ। সে যেন এক অন্য দুনিয়ায় আছে। আজকের এই দিনটি মেঘের কাছে স্বপ্নের মতো। আবির হাত বাড়াতেই মেঘ নিজের ডান হাত আবিরের হাতের ওপর রাখলো। আবির সেই হাত সরিয়ে মেঘের বাম হাতের সামনে এক মৃদুগামী হস্তে খুব যত্ন করে আংটিটা পরিয়ে দিল। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, মনের ভেতর এক প্রশ্নে ঘুরপাক খাচ্ছে। গত বছর মেঘের জন্মদিনে আবির বাম হাতে আংটিটি পরিয়ে দিয়েছিল বলে মিনহাজ কত কিছু বলেছিল। মেঘ সেই দিন কিছু মনে করেনি, ভেবেছিল বিয়ের আংটি ডান হাতে পরতে হয়, সেজন্য আজ ডান হাতটা বাড়িয়ে দিয়েছিল। আবির আংটি পরিয়ে মেঘের হাতে চুমু খেয়ে মোলায়েম কণ্ঠে বলল, লোকে বলে বাম হাতের অনামিকা আঙ্গুলের সঙ্গে নাকি হৃদয়ের সরাসরি যোগ রয়েছে, তাই বিয়ের আংটি বাঁ হাতে পরতে হয়। মেঘ আনমনে শক্ত কণ্ঠে শুধালো, আপনি গত বছর আমার বাম হাতে আংটি পরিয়েছিলেন, তখন লোকের কথা জানতেন না? জানতাম, আর জানতাম বলেই বাম হাতে পরিয়েছিলাম, কারণ তুই আমার প্রেমিকা নস, আমার বউ তুই। মেঘ অপলক দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। কতটা শান্ত কণ্ঠে আবির বারবার মেঘকে বউ বলে সম্বোধন করছে। গত 2 বছরে এই মানুষটার মুখ থেকে একটা টু শব্দ বের হয়নি। নির্মল স্বাভাবিক কণ্ঠে শুধালো, এখন কি আতশবাজি ফোটাতে পারি?
আবির ঘাড় কাত করে সম্মতি দিল। তারপর মেঘের দিকে তাকিয়ে মেঘের হাতটা ওপরে তুলে মৃদুস্বরে বলল, আংটিটা পছন্দ হয়েছে? আংটিটার দিকে না তাকিয়ে মেঘ কি বলে, আপনার দেওয়া প্রতিটি জিনিস আমার কাছে উত্তম ও অমূল্য। আবির মুচকি হেসে বলল, এটুকু একটু দেখে নে তো। মেঘ এবার আংটির দিকে তাকালো। সঙ্গের আংটিটা খুব বেশি বড় না হলেও ডিজাইনটা খুব সুন্দর। আংটিটার দিক বারবার অত্যন্ত নিখুঁতভাবে লেখা অক্ষর। আবির শান্ত কণ্ঠে বলল, আংটি সবসময় হাতে রাখবি। মেঘ তৎক্ষণাৎ আংটিতে চুমু খেয়ে বলল, আমি এই আংটি কখনোই খুলবো না। মেঘের কাণ্ড দেখে আবিরের ঠোঁট চেপে হাসছে। রাকিবরা ছাদের অন্য পাশে গিয়ে আতশবাতি ফোটাচ্ছে। বাজি শব্দে মেঘ সেদিকে তাকে উত্তেজিত কণ্ঠে বলল, আমিও বাজি ফোটাবো। ওকে। মেঘ দুহাতে একটা ফোটানোর চেষ্টা করছে, অতঃপর দূরে সরে এসেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের হই হুল্লোড় দেখছে আর হাসছে। এখনো আরো অনেক বাজি ফোটানো বাকি। আবির আচমকা মুখ ফুলিয়ে শক্ত কণ্ঠে বলল, তোরা এখন নিচে যা, আমার ওর সঙ্গে কথা আছে। মোবারক বলল, শেষ করেই চলে যাব। কয়টা বাজে দেখছিস, এখনই যা। তারাও আর কোনো কথা না বলে জিনিসপত্র নিয়ে নেমে যাচ্ছে। আবির ছাদের দরজা লাগাতে গেলে রাকিব আচমকা ঘুরে দরজায় উকি দিয়ে বলল, প্রয়োজনে রুম সাজিয়ে দিচ্ছি, তবুও ছাদে বাসর করার প্ল্যান করিস না। আবির রাগী কণ্ঠে চেঁচিয়ে বলল, যাবি? রাকিব হাসতে হাসতে নেমে যাচ্ছে। আবির ছাদের দরজা বন্ধ করে মেঘের কাছে এগিয়ে আসলো। মেঘ ভুরু কুঁচকে বলল, ওনারা কত আনন্দ করছিল, আপনি ওনাদের ওইভাবে তাড়িয়ে দিলেন কেন? আবির গম্ভীর কণ্ঠে বলল, ওদের আনন্দের থেকেও তোর সাথে আমার কথা বলাটা জরুরি। মেঘ সূক্ষ্ম নত্রে তাকিয়ে ভয়ে ভয়ে শুধালো, কি কথা? মেঘের ভয়ে বুক কাঁপছে। বিকাল থেকে এখন পর্যন্ত ঘটা প্রতিটি দৃশ্য চোখের সামনে ভাসছে। আনমনে বলে উঠল, আপনি আবারও আমায় ছেড়ে যাবেন না তো? আজকের এই স্পেশাল দিনে মেঘের মুখে এমন আজগুবি প্রশ্ন শুনে আবির অতিরিক্ত বিরক্ত হলো। কপালে কয়েক ভাঁজ ফেলে চোখ ছোট করে বলল, তোর চোখের পাতায় কি লেগেছে দেখি, চোখে বন্ধ করতো। মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে শুধালো, কি লেগেছে? আবির এক সেকেন্ডে দেরি না করে মেঘের লাল রঞ্জকে শুভরিত ওষ্ঠ নিজের অধর ছোঁয়ালো। অনাকাঙ্ক্ষিত স্পর্শে সহসা মেঘ চোখ বন্ধ করে নিল। স্বাভাবিকের তুলনায় দু চোখ 3 গুণ প্রশস্ত হলো। মেঘের সঙ্গে তোলপাড় করা রং বেরঙের অনুভূতিগুলো নিস্তব্ধ হয়ে আছে। শ্বাস নালীতে ভয়ঙ্কর ঝড় উঠেছে। আবিরের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে মেঘের শিরা উপশিরা রক্ত সঞ্চালন পর্যন্ত বেড়ে গেছে। আবিরের উষ্ণ শ্বাসে মেঘের নাক মুখে লাগছে। মেঘ দুহাতে আবিরের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। সরাতে তো পারল না, উল্টে আবির মেঘের উদর আঁকড়ে ধরে মেঘকে আরো ঘনিষ্ঠ করলো। আবিরের ঘনিষ্ঠতায় মেঘের প্রশস্ত আঁখি যেন আরো প্রশস্ত হলো। আবির অন্য হাত দিয়ে মেঘের 2 চোখ বন্ধ করে দিল। আবির নিপুণ স্পর্শে মেঘের গায়ে কাটা দিচ্ছে। ঘামে জবজবে মেঘে শরীর যেন অনর্গল পানি পড়ছে। নিজেকে ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ বারংবার। মেঘের এলোমেলো নিঃশ্বাস কোনো কিছুই যেন আবিরকে থেকে ছাড়তে পারলো না মেঘকে। এভাবে কত মিনিট কেটেছে জানা নেই। আবির মেঘের অধর থেকে অধর সরিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো মেঘকে। মেঘের কানের কাছে মুখে গিয়ে ফিসফিস করে বলল, এখন থেকে বাজে কথা বললে এভাবে শাস্তি দিব, মনে থাকবে? মেঘ হুট করে কণ্ঠ খাদে নামিয়ে আস্তে করে বলল,